Hello and welcome to our new class. The topics for our today's class is alkali metals. Or basically, this is a part of the chapter known as chemistry of alkali, alkaline earth metals, and halogen compounds. And we are going to learn about alkali metals, which belongs to group 1A in the periodic table. The hydrogen, the elements of group 1A, this is group 1A elements of the periodic table form alkali solutions by reacting with water. These elements are called alkali metals. গ্রুপ 1 এর যে সমস্ত এলিমেন্টগুলো আছে হাইড্রোজেন ব্যতিরেক তারা পানির সাথে রিঅ্যাকশন করে অ্যালকালি সলিউশন তৈরি করে। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে গ্রুপ 1 এতে যে সমস্ত এলিমেন্টস গুলো আছে তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারীয় অর্থাৎ অ্যালকালাইন ইন নেচার এবং হাইড্রোজেন ব্যতিরেকে বাকি সবাই হচ্ছে মেটাল। তো দুইটাকে একত্রিত করলে আমরা বলতে পারি তারা হচ্ছে অ্যালকালি মেটাল। তাহলে কি বললাম? The elements which lies in group 1A produces alkaline solution by reacting with water. Their oxides and hydroxides are alkaline in nature and except hydrogen all of them are metal, so they are known as alkali metal. ঠিক আছে, alkali metal কেন বলা হলো আশা করি বুঝতে পেরেছেন। Of these alkali metals, francium is a radioactive element and it is very rare and unstable element. This makes it difficult to study. যে ফ্রান্সিয়াম যেটা আছে এদের পরীক্ষা নিরীক্ষা করা তো সহজ না, মূলত হাইড্রোজেন আর ফ্রান্সিয়াম এদেরকে বাদ দিয়ে বাকিগুলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদের সম্পর্কে জানা অনেক সহজ। All alkali metals have one electron in their outer shell. ইলেকট্রনিক স্ট্রাকচারের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সমস্ত অ্যালকালি মেটালের বহিস্থ কক্ষপথে একটা করে ইলেকট্রন বিদ্যমান আছে। যেমন লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টা এবং একটা মিলে টোটাল হচ্ছে 3টা। তো প্রথম শেলে আছে 2টা এবং 2 নম্বর শেলে আছে একটা, তাহলে বহিস্থ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11টা, প্রথম শেলে হচ্ছে 2টা, 2 নম্বর শেলে হচ্ছে 8টা এবং 3 নম্বর শেলে হচ্ছে একটা। পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19টা, প্রথম শেলে 2টা, পরের শেলে 8টা, তারপরের শেলে 8টা এবং লাস্টের শেলে একটা। এজন্য বলা হচ্ছে all alkali metals have one electron in their outermost shell. That this means that তার মানে কি they can easily obtain the stable configuration of an inert gas by losing one electron. তার মানে হলো তারা যদি এই একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয় তাহলে খুব সহজেই সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে পারে। যেমন যদি লিথিয়ামের বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন চলে যায় সেটা কার সাথে মিলবে? সেটা হচ্ছে নিয়নের সাথে মিলে যাবে, নিয়নের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলবে। সোডিয়ামের বহিস্থ কক্ষপথের এক ইলেকট্রন ত্যাগ করলে কার সাথে মিলবে? আর্গনের সাথে মিলবে। আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আর্গন 10টা। পটাশিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 18টা, যেটা কার সমান হবে? নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টনের সমান হবে। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কার সাথে মিলবে? ক্রিপ্টনের সাথে মিলবে। এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যদি বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা যদি সে ত্যাগ করে দেয়, এই ইলেকট্রনটা ত্যাগ করলে খুব সহজেই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস একটা নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে। একইভাবে সোডিয়াম তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রনটা ত্যাগ করলে তারও ইলেকট্রন বিন্যাস একটা নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলবে। লিথিয়ামের বহিস্থ কক্ষপথে ইলেকট্রনটা ত্যাগ করলে তারও একটা নিষ্ক্রিয় গ্যাসের সাথে ইলেকট্রন মিলবে। সেজন্য বলা হচ্ছে যে they can easily obtain the stable configuration of an inert gas by losing one electron. বলা হচ্ছে যে তারা তাদের বহিস্থ কক্ষপথের এই ইলেকট্রনটা ত্যাগ করলে খুব সহজেই একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে পারি এবং আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন খুবই স্টেবল হয়। তারপরে কি বলা হচ্ছে they all lose their outer shell electron in reactions to form positive ions with a +1 charge. যেটা বলা হচ্ছে যে তারা যখন রিঅ্যাকশনে যায় সচরাচর তারা বহিস্থ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে দেয়। ইলেকট্রন ত্যাগ করলে তাকে আমরা বলি ক্যাটায়ন। আর ক্যাটায়নের চার্জ হচ্ছে +1। একটা ইলেকট্রন ত্যাগ করলে +1, দুইটি ইলেকট্রন ত্যাগ করলে +2 হবে, তিনটে ইলেকট্রন ত্যাগ করলে +3 হবে। তো সেজন্য বলা হচ্ছে they all lose their outer shell electron in reactions to form positive ion.
তারা রিঅ্যাকশনের সময় বহিস্থ কক্ষপথ ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন তৈরি করে, যার চার্জ হচ্ছে 1। দে হ্যাভ সিমিলার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, এটা তো অবশ্যই যে তাদের সবার ফিজিক্যাল এবং কেমিক্যাল অর্থাৎ তাদের প্রায় কাছাকাছি ভৌত এবং রাসায়নিক ধর্ম বিদ্যমান। ইলেকট্রনিক স্ট্রাকচারের সম্পর্কে আরো কথা আছে। ইলেকট্রনিক স্ট্রাকচারের সাথে তাদের রিঅ্যাক্টিভিটির সম্পর্কও আছে। The reactivity of alkali metals increase down the group. What is the reason for this? তো দেখা গেছে উপর থেকে নিচের দিকে আসলে রিঅ্যাক্টিভিটির পরিমাণ বাড়ে অর্থাৎ লিথিয়ামের থেকে সোডিয়ামের রিঅ্যাক্টিভিটি বেশি, পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি তার থেকে বেশি, রুবিডিয়ামের তার থেকে বেশি, সিজিয়ামের তার থেকে বেশি। তো প্রশ্ন হলো যে কেন? Why? কেন হচ্ছে রিঅ্যাক্টিভিটি বেশি? তো চলেন আমরা উত্তরটা দেখি কেন রিঅ্যাক্টিভিটি বেশি। The size of each element's atoms and the number of full electron shell increases down the group. তো উপর থেকে নিচের দিকে যদি আমরা যাই তাহলে প্রত্যেকটা অ্যাটমের যেই সাইজ এবং অ্যাটমের সাইজের সাথে সাথে যে ইলেকট্রনের সংখ্যা সেটা উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে। এবং কিছু কিছু শেল এখানে চলে আসে যার ইলেকট্রনের সংখ্যা যতটুকু সেই শেল ধারণ করতে পারে ততটুকুই থাকে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে ২টা হচ্ছে প্রথম শেলে, ২ নম্বর শেলে ৪টা। এবং ইন্টারেস্টিংলি সেই ৩ নম্বর শেলে ২ নম্বর শেলে সর্বোচ্চ ৮টা ইলেকট্রনই থাকতে পারে। সেজন্য বলা হচ্ছে যে and the number of full electron shell, মানে নিষ্ক্রিয় উপর থেকে নিচের দিকে আসলে ইলেকট্রনের সংখ্যাও বাড়ে এবং শেলের সংখ্যাও বাড়ে। সাথে সাথে এমন শেলও পাওয়া যায় যেই শেলের ইলেকট্রনের সংখ্যা যতটা হওয়ার কথা অতটাই থাকে। This means that down the group the electron in the outer shell gets further away from the nucleus and is shielded by more electron shells. তার মানে হলো উপর থেকে নিচের দিকে যদি আসা যায় তাহলে দেখা যায় যে সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কি হয়, gets further away from the nucleus থেকে অনেক দূরে সরে যেতে থাকে and is shielded by more electron shells, এবং এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝখানে আরো অনেকগুলো ইলেকট্রন শেল চলে আসে যারা ঢাল হিসেবে কাজ করে। সেই ঢাল হিসেবে কাজ করলে কি হবে, নিউক্লিয়াসের সাথে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের যে আকর্ষণ সেটা কমে যাবে। The further an electron is from the positive attraction of the nucleus, the easier it can be lost in reactions. যত দূরে একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে চলে যাবে, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন যত দূরে নিউক্লিয়াস থেকে থাকবে তত তার আকর্ষণ নিউক্লিয়াস থেকে কমে যাবে, ফলে তাকে খুব সহজেই বহিস্থ কক্ষপথ থেকে সরানো যাবে। আর যত সহজে কোনো ইলেকট্রনকে বহিস্থ কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া যায় তত সহজে সে রিঅ্যাকশনে চলে যাবে। ফলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা, এই কারণে কি বলছে, দিস মিনস দ্যাট দ্য রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস as the size of the atom increases। তা আমরা এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে দেখেন উপর থেকে নিচের দিকে কি ঘটনা ঘটতেছে। এই যে লিথিয়ামের ক্ষেত্রে যেই সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস তার মাঝখানে কয়টা শেল, এটাকে মনে করেন হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রনের মাঝখানে কয়টা শেল, একটা মাত্র শেল। ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বেশ গাঢ় এবং প্রখরই বলা যেতে পারে। এরপরে যদি আমরা এর কথা চিন্তা করি, সোডিয়ামের নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথ ইলেকট্রনের মাঝখানে ২টা শেল আছে, ২টা শেল। ফলে তার নিউক্লিয়াসের সাথে তার দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে ২টা শেল যারা আছে এই শেলের কারণে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলটা বাধাগ্রস্ত হচ্ছে। আগে যেরকম কাছাকাছি থাকলে যত আকর্ষণ হতো, এই ২টা শেল মাঝখানে থেকে সেই আকর্ষণটাকে কমিয়ে দিচ্ছে। পটাশিয়ামের ক্ষেত্রে আরো দূরে থাকতেছে ইলেকট্রন। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা আসলে একটা শেল, যে এই শেলের আকর্ষণকে ওভারকাম করতে হবে, তারপরে এই শেলের আকর্ষণকে ওভারকাম করতে হবে, তারপর এই শেলের আকর্ষণকে ওভারকাম করতে হবে, তবেই তবেই এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা, তারপরে ইলেকট্রনের যতটুকু বাকি থাকবে এই ওভারকাম করার পরে অতটুকু আকর্ষণ বললে সে নিউক্লিয়াসকে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে বা তাদের সাথে এরকম বন্ধন সৃষ্টি হবে। তো ফলে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের মাঝখানে আরো যে ২টা শেল আছে, এই একটা শেল এবং এই একটা শেল, না ৩টা শেল আছে পটাশিয়ামের ক্ষেত্রে, ৩টা শেল। ৩টা শেলের কারণে ৩টা শেল ঢাল হিসেবে কাজ করার কারণে এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের যে দূরত্ব সেটা বেশি এবং এই ৩টা শেলের আকর্ষণ বল মাঝখানে কাজ করার কারণে ৩টা শেলের ঢাল হিসেবে কাজ করার কারণে আকর্ষণ বলটা এই
নিউক্লিয়াসের আকর্ষণ বলটা এই ইলেকট্রনের উপর অনেক কম হবে। ফলে এই ইলেকট্রনকে খুব সহজে এখান থেকে সরানো যাবে। এর থেকে এই যে সোডিয়ামের ইলেকট্রন সরাইতে একটু বেশি শক্তি লাগবে, কারণ এর মাঝখানে আরো ২ টা শেল বিদ্যমান আছে। তো ২ টা শেলের কারণে ২ টা শেল ঢাল হিসাবে কাজ করার কারণে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের দূরত্বটাও একটু কম এবং তাদের আকর্ষণ বলটাও একটু বেশি। ফলে এটাকে এখান থেকে সরাইতে হলে একটু বেশি শক্তি দিতে হবে। অপরদিকে লিথিয়ামের বহিস্থ ইলেকট্রনের মাঝখানে মাত্র একটা শেল বিদ্যমান। ফলে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, বহিস্থ কক্ষপথ ইলেকট্রন অনেক কাছাকাছি বিদ্যমান এবং একটা মাত্র শেলের যে শিল্ডিং ইফেক্ট বা ঢালের মতো কাজ করার ইফেক্টটা খুব বেশি প্রভাব ফেলবে না। ফলে এই ইলেকট্রনটাকে এখান থেকে সরানো বেশ কঠিন হবে। অনেক শক্তি দিলে তবে এই ইলেকট্রনটা সরবে। ফলে উপর থেকে নিচের দিকে যেমন শেল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শেলের সাথে ইলেকট্রন এমন শেলও পাওয়া যাচ্ছে যে সমস্ত শেলগুলোতে ৮টা করে ইলেকট্রন আছে। ফলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। মাঝখানের শেলগুলার ঢাল হিসেবে কাজ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। যার কারণে উপর থেকে নিচের দিকে আসলে বহিঃস্থ কক্ষপথের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক কম হয় এবং ফলশ্রুতিতে এই ইলেকট্রনটাকে বহিঃস্থ কক্ষপথ থেকে খুব সহজেই সরিয়ে নেয়া যায়। যেহেতু খুব সহজেই সরিয়ে নেয়া যায়, কাজেই এর রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হবে। মানে যে যত দ্রুত রিঅ্যাকশন এ যেতে পারে, এটাই হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি। তারপরে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? Alkali metals are different to typical metals such as iron and copper. Unlike typical metals, alkali metals are soft and can be cut by a knife. Softness increases down the group. Alkali metal গুলা প্রচলিত যে সমস্ত মেটাল যেমন হচ্ছে লোহা, তামা এদের থেকে একটু ভিন্ন। যদিও এটা মেটাল, লোহাও মেটাল, কপারও মেটাল। তো প্রচলিত যে সমস্ত মেটাল আছে তাদের থেকে তার ভিন্নতা কি? যেমন অ্যালকালি মেটাল যদিও মেটাল কিন্তু তারা অনেক সফট, তারা অনেক নরম। ক্যান বি কাট বাই নাইফ, তাদেরকে সুই দিয়ে কাটা যায়। সফটনেস ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, উপর থেকে নিচের দিকে এক গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তাদের সফটনেস বৃদ্ধি পায়। হ্যাভ এ লো ডেনসিটি, তাদের ঘনত্ব অনেক কম। লিথিয়াম, সোডিয়াম এন্ড পটাশিয়াম ফ্লোট অন ওয়াটার, এই ৩ টা পানিতে ভাসে। যার ঘনত্ব কম হবে সে তো পানিতে ভাসবেই। হ্যাভ লো মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, তাদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক অনেক কম। However, alkali metals do share a few properties with typical metals because they are good conductors of heat and electricity. তারপরেও যদিও এগুলো বলা হলো, তারপরে আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে টিপিক্যাল মেটালের সাথে তার কিছু মিল আছে। যেমন তারা তাপ এবং বিদ্যুতের সুপরিবাহী। তারপরে কি? দে আর শাইনি, তারা হচ্ছে উজ্জ্বল। দিস ইজ অনলি সিন হোয়েন দে আর ফ্রেশলি কাট, এই যে এরকম চকচকে থাকে। কখন দেখা যায়? এই চকচকে অবস্থা অনলি সিন তখনই দেখা যায় যখন তারা ফ্রেশলি কাট, মানে যখনই ফ্রেশলি কাট মানে এইমাত্র কাটা হলো, কাটার পরে দেখা যায় যে চকচক করে, কিন্তু কিছুক্ষণ পরে এটা টার্নিশড হয়ে যায়, এটা বিবর্ণ হয়ে যায়। কেন বিবর্ণ হয়? এটা বাতাসের সাথে রিঅ্যাকশন করে এটার উপরে একটা লেয়ার চলে আসে, ফলে এটা আগের মতো চকচকে থাকে না। এজন্য বলা হচ্ছে যে সময় কাটা হয় ওই সময় ফ্রেশলি কাট, মানে যখন কাটা হয় ওই সময় অনেক চকচকে থাকে। তারপরে কি? তাদের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। নেচার, তাদের প্রকৃতি কি? অল অফ দে আর মেটাল, তারা সবাই হচ্ছে ধাতু। কালার, তাদের রং কি? লাইক হোয়াইট সিলভার, সাদা সিলভারের মতো, এবং এটা কিন্তু ফ্রেশলি কাটা অবস্থায়, একটু পরে কিন্তু টার্নিশড হয়ে যায়। ৩ নম্বর ফিজিক্যাল স্টেট, তাদের ভৌত অবস্থা কেমন? এক্সেপ্ট লিথিয়াম দে আর এক্সট্রিমলি সফট অ্যান্ড হাইলি ম্যালেবল অ্যান্ড ডাকটাইল। লিথিয়াম ব্যতিরেকে তারা খুবই নরম এবং তারা সবাই ম্যালিয়েবল, ডাকটাইল মানে তাদেরকে পিটিয়ে পাতে পরিণত করা যায়। তারা ঘাত সহ এবং হচ্ছে পিটিয়ে পাতে পরিণত করা যায়। ম্যালিয়েবল, ডাকটাইল আরকি। তারপরে অ্যাটমিক ভলিউম, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, রেডি মানে হচ্ছে বহুবচন ব্যাসার্ধের। অনেকগুলো ভ্যালু আছে সেজন্য রেডি বলছে। ইনক্রিজেস অ্যাটমিক ভলিউম, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডি ইনক্রিজেস ফ্রম লিথিয়াম টু সোডিয়াম। উপর থেকে নিচের দিকে আসলে যেহেতু তাদের আকার বৃদ্ধি পায়, সুতরাং তাদের অ্যাটমিক ভলিউম বা পারমাণবিক যে আয়তন সেটা বৃদ্ধি পাবে। অ্যাটমিক এবং আয়নিক রেডিটাও বৃদ্ধি পাবে। যদি আয়তন বাড়ে তাহলে তার ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ছোট একটা বলের ব্যাসার্ধ থেকে বড় বলের ব্যাসার্ধ তো অনেক বেশি হবে। Due to the addition of an extra shell of the electron of each element, যেহেতু উপর থেকে নিচের দিকে আসলে একটা করে নতুন শেল যুক্ত হয়, সুতরাং তার ভলিউমও বৃদ্ধি পায়, তার আয়তনও বৃদ্ধি পায়, তার অ্যাটমিক এবং আয়নিক রেডিয়াসও বৃদ্ধি পায়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়ামের অ্যাটমিক ভলিউম হচ্ছে 12.97, অপরদিকে পটাশিয়াম হচ্ছে 45.36 সেন্টিমিটার কিউব। অ্যাটমিক হচ্ছে রেডিয়াস যদি বলি, লিথিয়ামের হচ্ছে 1.5 অ্যাংস্ট্রম, অপরদিকে পটাশিয়াম হচ্ছে 2.27 অ্যাংস্ট্রম। তারপর হচ্ছে আয়নিক
লিথিয়ামে 0.66 অ্যাংস্ট্রম আর পটাশিয়ামের হচ্ছে 1.33 অ্যাংস্ট্রম। সুতরাং উপর থেকে নিচের দিকে আসলে তাদের আয়নিক, অ্যাটমিক ভলিউম, রেডি এগুলো বৃদ্ধি পেল। তারপরে কি আয়নাইজেশন পটেনশিয়াল। আয়নাইজেশন পটেনশিয়াল হলো সেই এনার্জি, যেই এনার্জি দিলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটাকে তার ওই অ্যাটম থেকে বের করে নিয়ে আসা যায়। অর্থাৎ যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা বের হয়ে চলে আসে, সেই পরিমাণ শক্তিকে তার আয়নাইজেশন পটেনশিয়াল বলে। কেন আয়নাইজেশন পটেনশিয়াল বলে? কারণ এই পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন চলে আসলে সেটা আয়নে কনভার্ট হয়। সোডিয়ামের ইলেকট্রন চলে আসলে সোডিয়াম প্লাস হবে, লিথিয়ামেরটা আসলে লিথিয়াম প্লাস হবে। তো যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা একটা অ্যাটম থেকে বের হয়ে আসে তাকে বলা হয় তার আয়নাইজেশন পটেনশিয়াল। The energy required to remove the কি বলছে? The energy required to remove the weakly held remove the outer shell electron from an atom is known as ionization potential. তো তাদের আয়নাইজেশন পটেনশিয়ালটা হচ্ছে অনেক কম, অর্থাৎ খুব কম পরিমাণ শক্তি দিলে তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা বের হয়ে আসে। কেন? কারণ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। ফলে তাদের আকর্ষণ বল কমতে থাকে। খুব সহজে তাদেরকে বের করে নিয়ে আসা যায়। তা NS1 মানে সর্বশেষ কক্ষপথের S1 ইলেকট্রনটা is so weakly held যে এত দুর্বলভাবে নিউক্লিয়াসের সাথে বন্ধনে আবদ্ধ থাকে that যে it can be removed very easily, এটাকে খুব সহজেই রিমুভ করা যায়। And this ionization potential decreases from lithium to cesium এবং এই ionization potential অর্থাৎ যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটা বের হয়ে আসবে সেটার ভ্যালু উপর থেকে নিচের দিকে একটা গ্রুপে এই গ্রুপ 1 এতে কমতে থাকে। তার মানে উপরে লিথিয়ামকে যে পরিমাণ শক্তি দিলে তার ইলেকট্রনটা সর্বশেষ কক্ষপথ থেকে চলে আসবে, তার থেকে আরো কম শক্তি দিলেই সোডিয়ামের ইলেকট্রনটা বের হয়ে আসবে। এরকম করে আরো নিচের দিকে গেলে আরো কম শক্তি দিলে বের হয়ে আসবে। সেজন্য বলা হচ্ছে ionization potential decreases from lithium to cesium. ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যখন একটা আ কেমিক্যাল বন্ডের মাধ্যমে ২ টা এলিমেন্টস যুক্ত থাকে। যেমন পানির মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন যুক্ত আছে। যুক্ত হওয়ার পরে এই যে তারা ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টানার যে প্রবণতা তাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। অ্যালকালি মেটালস ইলেকট্রোনেগেটিভিটি কম, ইলেকট্রোপজিটিভিটি বেশি। যে কারণে বলা হচ্ছে all alkali metals have strong tendency to lose their electron, যেহেতু ইলেকট্রন টানার প্রবণতা থেকে তাদের প্রবণতা হচ্ছে সর্বশেষ কক্ষপথের বা বহিঃস্থ কক্ষপথের ইলেকট্রনকে ছেড়ে দেয়ার and hence have electropositive character এবং এই কারণে যেহেতু তাদের ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা আছে সুতরাং তাদের ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটা বেশি। লিথিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস, সোডিয়াম ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়। সো because of this electropositive character, যেহেতু এদের এই তড়িৎ ধনাত্মক যে বৈশিষ্ট্য সেটার কারণে কি হয়, these metals have very little electronegative character এবং তাদের ইলেকট্রোনেগেটিভিটি খুব কম হয়। অর্থাৎ তাদের ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা কম, ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি। যেমন ইলেকট্রোনেগেটিভিটি লিথিয়াম হচ্ছে 1, সোডিয়াম 0.9, পটাশিয়াম 0.8, এগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। The melting and boiling point of alkali metal decreases around the group. এর আগে বলা হয়েছে তাদের মেল্টিং বয়লিং পয়েন্ট অনেক কম এবং এটা এই মেল্টিং বয়লিং পয়েন্ট আবার উপর থেকে নিচের দিকে কমতে থাকে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট হচ্ছে 181 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা কমতে সিজিয়ামে এসে 28 ডিগ্রি সেলসিয়াসে থেকে। Melting points are lower than for typical transition metals because of the presence of weak interatomic bonds in the solid state of alkali metals. এদের মেল্টিং এবং বয়লিং পয়েন্ট সচরাচর কম হয়। ইলেকট্রনগুলার সাথে নিউক্লিয়াসের যে বন্ড সেটা অনেক দুর্বল। খুব শক্তিশালী বন্ডিং এর মাধ্যমে থাকে না। কার সাপেক্ষে দুর্বল? এই আয়রন বা কপার এদের সাপেক্ষে দুর্বল। কিন্তু দুর্বল মানে এমন না যে এটা আবার মেটাল থাকবে না। এটা শক্তিশালী কিন্তু এত শক্তিশালী না যে এটা আবার আ লোহা কিংবা তামার মতো হবে, যে কারণে লোহা বা তামার ভিতরে যে রকম ইলেকট্রন বিন্যাস থাকে, সেই ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ, সেই আকর্ষণের কারণে লোহা বা তামার ইলেক আ তাদের বয়লিং মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয়। তারপর হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। তাদের ডেনসিটি বলা হয়েছে অনেক কম। ১ এর থেকে কম হলে সেটা পানির উপরে ভাসতে থাকে। সচরাচর ১ এর থেকে কম হলে ভাসতে থাকে এবং দেখতেছেন যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম সবার ডেনসিটি হচ্ছে ১ থেকে কম। সুতরাং এরা সবই পানিতে ভাসবে। কি বলা হচ্ছে? The alkali metals generally become more dense down the group. উপর থেকে নিচের দিকে গেলে তাদের ডেনসিটি বৃদ্ধি পায়। কেন পায়? Due to the large atomic volume, কারণ উপর থেকে নিচের দিকে গেলে তাদের অ্যাটমিক ভলিউমটা বাড়ে। But the trend is not perfect because the potassium is less dense than sodium due to the unusual increase in the atomic size of potassium. তো সোডিয়াম এর পরে দেখেন লিথিয়ামের পরে সোডিয়ামের ডেনসিটি একটু বাড়ছে। সোডিয়ামের পরে আবার পটাশিয়ামের ডেনসিটি একটু কমছে। কেন কমছে? বলা হচ্ছে যে
সোডিয়ামের থেকে পটাশিয়ামের ডেনসিটি কম। তার কারণ হলো যে পটাশিয়ামের যেই অ্যাটমিক সাইজ সেটা হচ্ছে সোডিয়াম থেকে বেশি। সাইজ মাপার পরে দেখা গেছে পটাশিয়ামের সাইজটা অ্যাটমিক যেই সাইজ সেটা তাদের ভলিউমটা সেটা হচ্ছে সোডিয়াম থেকে আনইউজুয়াল ইনক্রিজ হইছে। তো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এম হচ্ছে মলিকুলার ওয়েট, ভি হচ্ছে ভলিউম। তো ভলিউম আর মলিকুলার ওয়েটকে ভাগ দিলে তো রো বা ডেনসিটির পরিমাণ বাড়ে। তো ভির ভলিউম বাড়লে বা ভির ভ্যালু বাড়লে তার ডেনসিটির ভ্যালু কমবে। সে কারণে পটাশিয়ামের ডেনসিটির ভ্যালু একটু কম। Water has density 1 gram per DMQ. DMQ মানে হচ্ছে লিটার। লিথিয়াম, সোডিয়াম and potassium or are less dense than water, so will float. যেহেতু ওয়াটারের থেকে তাদের ডেনসিটি কম, আগেই বলছি সেগুলো ওয়াটারের উপরে ভাসতে থাকে। ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার অলরেডি বলা হয়েছে তাদের ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার আছে, কারণ তার ইলেকট্রন বহিস্থ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে +1 চার্জে কনভার্ট হয়। তো এটা মনে করেন হচ্ছে অ্যালকালি মেটালস, এদেরকে সিম্বলিক আকারে প্রকাশ করা হলো M। তো ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি হবে? M+ আয়নে কনভার্ট হবে, M+ ক্যাটায়নে কনভার্ট হবে। এবং তাদের ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারিস্টিক উপর থেকে নিচের দিকে বাড়বে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসলে আরো দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে কনভার্ট হবে। রিডিউসিং প্রপার্টিস। রিডিউসিং এজেন্ট কাকে বলে? রিডিউসিং এজেন্ট হলো বিজারক, তাকে আমরা বলি রিডিউসিং এজেন্ট। বিজারকের কাজ কি? বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, ইহাকে জারণ বলে। সো রিডিউসিং এজেন্ট সে হচ্ছে লুজেস ইলেকট্রন অ্যান্ড গেটস অক্সিডাইজড। যেহেতু এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা আছে, সুতরাং তারা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। So reducing agent is a substance which can lose electrons. Since the alkali metals have a strong tendency to lose their outermost electrons, they act as a good reducing agent. তো reducing agent এর যে সংজ্ঞা সে অনুযায়ী অ্যালকালি মেটালস গুলো খুব ভালো একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, কারণ since the alkali metals have a strong tendency to lose their outermost electrons, কারণ এই অ্যালকালি মেটালস গুলোর একটা প্রবণতা হলো তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে ত্যাগ করার। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি এই M হচ্ছে সিম্বলিক, এই M এর ভ্যালু হতে পারে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এগুলো। এজন্য M কে সিম্বল আকারে ব্যবহার করা হয়েছে। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তাহলে সোডিয়াম রিঅ্যাকশন করলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখানে কিন্তু সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে। কালারেশন টু দ্য ফ্লেম, আমরা জানি অ্যালকালি মেটালস গুলাকে শিখা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায়। কেন শনাক্ত করা যায়? কারণ তারা শিখা পরীক্ষায় বিভিন্ন ধরনের রং প্রদর্শন করে। তার যেটা প্লাটিনাম ইউজ করা হয়, প্লাটিনামের ওয়্যারটাকে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডে চোবানো হয়, পরে সেই ওয়্যারের সাথে পাউডার সোডিয়াম, পাউডার লিথিয়াম ইত্যাদি নিয়ে তারপরে বুনোসেন বানানে দিলে সেটা আগুন ধরে, এবং আগুন ধরলে আগুনে তাদের বিভিন্ন রকমের রং দেখা যায়। তো দেখা যায় লিথিয়ামের রং হচ্ছে ক্রিমসন রেড, সোডিয়ামের গোল্ডেন ইয়েলো, পটাশিয়ামের ভায়োলেট, রুবিডিয়ামের লিলিয়াক রেড এবং সিজিয়ামের ব্রাইট ব্লু এরকম কালার দেখা যায়। This property is used to detect their presence in salt by a test known as flame test. তাদেরকে শিখা পরীক্ষার মাধ্যমে তাদের উপস্থিতি শনাক্ত করা হয়। হয়তো অনেকে ইন্টারমিডিয়েটে এই টেস্ট আপনারা করেছেন। কন্ডাক্টিভিটি আমরা প্রথমে বলেছি তারা হচ্ছে গুড কন্ডাক্টরস অফ হিট এন্ড ইলেকট্রিসিটি, তারা খুব ভালো হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সুতরাং একই কথা এখানেও প্রযোজ্য, গুড কন্ডাক্টরস অফ হিট এন্ড ইলেকট্রিসিটি। যেহেতু তারা মেটাল সুতরাং তারা এটা করবে আর কি। তারপরে তাদের কিছু কেমিক্যাল প্রপার্টিজ আছে। কেমিক্যাল প্রপার্টিজ বলতে কি বোঝায়? কেমিক্যাল প্রপার্টিজ বলতে তাদের রাসায়নিক বিক্রিয়া বোঝায়। যেমন রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করলে কি হয়? Alkali metals combine directly with hydrogen on gentle heating to form crystalline colorless compound known as metal hydride. অ্যালকালি মেটাল গুলা সরাসরি হাইড্রোজেনের সাথে সামান্য পরিমাণ তাপ দিলেই রিঅ্যাকশন করে এবং যেই কম্পাউন্ড তৈরি করে তাকে আমরা বলি মেটাল হাইড্রাইড। এই কম্পাউন্ডটা হচ্ছে কেলাস আকৃতি হয়, ক্রিস্টাল তৈরি করে এবং এদের কোনো রং থাকে না। These ionic compounds are composed of alkali metals, positive ion and negative hydride ion. এটাকে ভাঙলে অ্যালকালি মেটালের পজিটিভ অ্যালকালি মেটাল এবং হাইড্রোজেনের নেগেটিভ আয়ন পাওয়া যায়। যেমন সোডিয়াম যদি হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। এটা হবে তখন হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, এটা হবে। তো এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? সোডিয়ামের একটা প্লাস, সোডিয়াম প্লাস পাওয়া যাবে এবং পাওয়া যাবে হচ্ছে হাইড্রোজেন মাইনাস, এই দুটো আয়ন পাওয়া যাবে, সেটা এখানে বলা হয়েছে। তারপরে কি? These hydrides are easily decomposed by water producing hydrogen. যদি এই হাইড্রাইডের সাথে পানির রিঅ্যাকশন ঘটানো হয় তাহলে এটা ডিকম্পোজ করবে, অর্থাৎ এটা
ভেঙে যাবে। তখন কি তৈরি হবে? তখন তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। যেমন এই যে মেটাল হাইড্রাইড সাথে ওয়াটার রিঅ্যাকশন করে মেটাল হাইড্রোক্সাইড এবং ওয়াটার তৈরি করে। যদি সোডিয়াম হাইড্রাইডের সাথে পানির সাথে রিঅ্যাকশন ঘটান, তাহলে কি তৈরি করবে? M এর পরিবর্তে সোডিয়াম বসবে। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। এটা তৈরি করবে। তারপরে কি? রিঅ্যাকশন উইথ অক্সিজেন। অক্সিজেনের সাথে রিঅ্যাকশন। আমরা বলেছিলাম যে এটা ফ্রেশলি কাট যখন থাকে তখন শাইনি থাকে, সিলভারের মতো চকচকে থাকে, রূপার মতো উজ্জ্বল থাকে। কিন্তু দেখেন একটা সময়ের পরে এরা এরকম কালো হয়ে যায়, টার্নিশড হয়ে যায়। কেন এরকম কালো হয়? কারণ তারা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে। কি বলা হচ্ছে? অ্যালকালি মেটালস react with oxygen or air rapidly to form metal oxide. বাতাসের সাথে অ্যালকালি মেটালগুলো রিঅ্যাকশন করে মেটাল অক্সাইড তৈরি করে। This produces a layer of dull oxide on the surface of the metal and get tarnished. এবং এই অক্সাইড যেটা তৈরি হয় সেটা হচ্ছে ধাতুর উপরে একটা লেয়ার আকারে ডাল অক্সাইডের আবরণ তৈরি করে এবং এটার রং তখন বিবর্ণ হয়ে যায়। The speed with which alkali metals react with air increases down the group. উপর থেকে নিচের দিকে আসলে বাতাসের সাথে তাদের রিঅ্যাকশনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। লিথিয়াম তাহলে যেহেতু মাত্রা বৃদ্ধি পেতে থাকে তাহলে উপরের দিকে যারা আছে লিথিয়াম সে খুব আস্তে, আস্তে টার্নিশ হবে। আস্তে, আস্তে সে হচ্ছে বিবর্ণ হবে। তারপরে সোডিয়াম টার্নিশ হবে আরো দ্রুত কুইকলি। পটাশিয়াম টার্নিশেস ভেরি কুইকলি। পটাশিয়াম খুবই দ্রুত টার্নিশ হবে। এ কারণেই অ্যালকালি মেটালস গুলাকে কেরোসিন বা এরকম তেলের নিচে রাখা হয়। দ্য অয়েল কেন রাখা হয়? কারণ দ্য অয়েল প্রিভেন্টস them from reacting with air and tarnishing. কারণ যদি তেলের নিচে রাখা হয় তাহলে অ্যালকালি মেটাল গুলা বাতাসের সাথে রিঅ্যাকশন করে বিবর্ণ হইতে পারবে না। তাহলে the reaction between alkali metal and air is an example of oxidation reaction. Oxidation মানে অক্সিজেন যুক্ত হওয়া, এটা আপনারা জানেন। অক্সিডেশনের অনেকগুলো ডেফিনিশন আছে। একটা ডেফিনিশন হলো অক্সিজেন যুক্ত হলে তাকে অক্সিডেশন বলে। এবং লিথিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে লিথিয়াম অক্সাইড তৈরি করে থাকে। তারপরে সোডিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম অক্সাইড তৈরি করে থাকে বা সোডিয়াম পারঅক্সাইড তৈরি করে থাকে। তো অন্যান্য যে মেটাল গুলো আছে তারা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে মেটাল অক্সাইড তৈরি করে থাকে এবং এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন। কেন? কারণ অক্সিজেন যুক্ত থাকে অক্সিডেশন রিঅ্যাকশন বলে। রিঅ্যাকশন উইথ ওয়াটার পানির সাথে রিঅ্যাকশন করে আমরা প্রথম দিকেই বলেছিলাম পানির সাথে রিঅ্যাকশন করে সলিউবল অর্থাৎ পানির সাথে রিঅ্যাকশন করে তারা মূলত তৈরি করে হচ্ছে ধাতুর এবং অক্সাইড তৈরি করে থাকে যেগুলো পানির সাথে গুলে থাকে সুতরাং সে পানিটা অ্যালকালাইন সলিউশন হয়। তো বলা হচ্ছে all alkali metals react readily with water. The reaction becomes more vigorous down the group and creates a lot of heat. তো সমস্ত অ্যালকালি মেটাল যারা আছে তারা খুব সহজেই রেডিলি মানে খুব সহজেই ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে এবং এই রিঅ্যাকশনটা ভিগোরিয়াস হয়। ভিগোরিয়াস মানে হচ্ছে খুব আ ভায়োলেন্ট আরকি। মানে খুব দ্রুত, বলিষ্ঠ, তেজস্বী মানে খুব প্রবল আকারে হয়। খুব প্রবল আকারে কার সাথে হবে? যতই আপনি গ্রুপের উপর থেকে নিচের দিকে আসবেন। কারণ আমরা জানি যে উপর থেকে নিচের দিকে রিঅ্যাক্টিভিটি বেশি। লিথিয়াম হয়তো আস্তে, আস্তে রিঅ্যাকশন করবে। সোডিয়াম, পটাশিয়াম এগুলো খুবই প্রবল আকারে, প্রবল বেগে রিঅ্যাকশন করবে। This reaction creates alkaline hydroxide ions. যেমন লিথিয়াম পানির সাথে রিঅ্যাকশন করে লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্সাইড তৈরি করে থাকে। This is why group 1 elements are called alkali metals. যেহেতু তাদের এই হাইড্রোক্সাইড গুলো অ্যালকালাইন ইন নেচার এবং তারা সবাই মেটাল সুতরাং তাদেরকে অ্যালকালি মেটাল বলা হয়। এটা বহুত শুরুর দিকে বলছিলাম। The reaction also produces a gas এবং সেই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে লিথিয়াম হাইড্রাইড বা সোডিয়াম হাইড্রাইড ১ম এ হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে হাইড্রাইড তৈরি করতে পারে। সেই হাইড্রাইডের সাথে পানি রিঅ্যাকশন করলেও কিন্তু এরকম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। অথবা লিথিয়াম, সোডিয়াম সরাসরি পানির সাথে রিঅ্যাকশন করলেও হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। লিথিয়াম খুব আস্তে, আস্তে রিঅ্যাকশন করে পানির সাথে এবং রিঅ্যাকশন করার সময় lithium when added to water it fizzes and moves around slowly across the surface of the water এবং পানির সাথে রিঅ্যাকশন করার সময় এরকম হিসিস শব্দ হয় এবং সেটা হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতে থাকে। সোডিয়াম খুব দ্রুত হচ্ছে ঘুরতে থাকে এবং লিথিয়াম এর থেকে সোডিয়ামের রিঅ্যাকশনের সময় অনেক বেশি তাপ উৎপন্ন হয়। তারপরে যদি পটাশিয়ামের সাথে রিঅ্যাকশন ঘটানো হয় পানির, পটাশিয়ামের সাথে রিঅ্যাকশন ঘটালে এত বেশি তাপ উৎপন্ন হয় যে পটাশিয়ামে আগুন ধরে যায়। পানির ভিতরে পটাশিয়াম দিলে রিঅ্যাকশনের কারণে পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে এবং আগুন ধরে যাবে। তারপরে
আরো রিঅ্যাকশন আছে যেমন অ্যালকালি মেটালস রিঅ্যাক্টস ভায়োলেন্টলি when heated halogen to form alkali halides এটা খুব কমন রিঅ্যাকশন যে অ্যালকালি মেটালের সাথে হ্যালোজেন গুলা বিক্রিয়া করে অ্যালকালি হ্যালোজেন তৈরি করে যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গ্যাস তৈরি করে থাকে। সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে থাকে। লিথিয়ামের সাথে বিক্রিয়া করে লিথিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে থাকে। রিঅ্যাকশন উইথ অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে আমরা দেখেছিলাম যে অক্সিডেশন রিঅ্যাকশনের একটা উদাহরণ দেওয়া হয়েছিল। যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে থাকে এবং রিঅ্যাকশনটা কেমন হয় ভায়োলেন্টলি মানে খুবই প্রবল বেগে এই রিঅ্যাকশনটা ঘটে থাকে। এবার আসেন অ্যালকালি মেটালের কিছু ব্যবহার আমরা দেখি। তো প্রথমে আছে লিথিয়ামের ব্যবহার। লিথিয়াম কার্বনেট is sometimes used to treat mental illness such as depression অনেক সময় মানসিক অসুস্থতা যেমন হতাশা এটা ট্রিটমেন্টের জন্য লিথিয়াম কার্বনেট ব্যবহৃত হয়ে থাকে। তারপরে কি লিথিয়াম বাইকার্বনেট is used as removing agent in gout গাউটের ক্ষেত্রে রিমুভিং এজেন্ট হিসেবে লিথিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে গাউটটা কি? এক ধরনের আর্থ্রাইটিস অর্থাৎ হাড় ক্ষয় হওয়া রোগ যেখানে যে জায়গাটা হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের পা সেই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায় ইত্যাদি, ইত্যাদি হয়। তো এটা খুবই ব্যথা তৈরি করে থাকে আরকি। তো এখানে একটু ব্যথাটা উপশম করার জন্য লিথিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। যে এখানে দেখেন যে এই যে হাড় ক্ষয় হয়ে গেছে। ফলে এই জায়গাটা অনেকে যে এই পাশ থেকে দেখলে দেখা যাচ্ছে জায়গাটা ফুলে গেছে, লাল হয়ে যায়, ফুলে যায়। এটাকে বলা হয় গাউট। তারপরে কি সোডিয়াম এবং পটাশিয়াম। সোডিয়াম, পটাশিয়াম কোন কাজে ব্যবহৃত হয়? সোডিয়াম is the most sodium plus that means sodium cation is the most abundant cation in the extracellular fluid সেলের বাইরে যে সমস্ত ফ্লুইড থাকে তার মধ্যে সোডিয়াম প্লাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। It is the main contributor to osmotic pressure and hydration এটা আমাদের বডিতে যেই ফ্লুইড গুলো আছে সে সমস্ত ফ্লুইডের মধ্যে সোডিয়াম মিশ্রিত থাকে এবং সোডিয়াম মিশ্রিত থাকার কারণে তারা সলিউশন হিসেবে কাজ করে এবং সলিউশন হইলে আমরা জানি তাদের অসমোটিক প্রেশার থাকে। তাহলে আমাদের বডির যেই ফ্লুইড গুলোর অসমোটিক প্রেশার সেই অসমোটিক প্রেশারের ক্ষেত্রে অসমোটিক প্রেশারটার ক্ষেত্রে মূল নিয়ামক যেটা সেটা হচ্ছে সোডিয়াম। অর্থাৎ সোডিয়ামের উপস্থিতির কারণেই তাদের অসমোটিক প্রেশারটা মূলত তারা শো করে থাকে। And plays a fundamental part in the electrical activities of the body. For example, nerve impulse transmission and muscular contraction এবং সোডিয়াম কি কাজ করে থাকে? সোডিয়ামের আরেকটা কাজ হলো যে আমাদের বডির ভিতরে যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঘটে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? যেমন নার্ভ ইম্পালস ট্রান্সমিশন মানে একটা চিমটি আমাদের হাতে বা পায়ে কেউ চিমটি কাটলো বা পিঁপড়ায় কামড় দিল। এটা যে আমাদের মস্তিষ্ক পর্যন্ত যায় এটা একটা নার্ভ ইম্পালস এর মাধ্যমে যায়। আমাদের যে অনুভূতি সেগুলো প্রবাহিত হওয়া। এই প্রবাহিত হওয়াটার জন্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন হয়। অর্থাৎ সেখানে কারেন্টের ভোল্টেজ ভোল্টেজ সেই নার্ভ ইম্পালসটাকে ট্রান্সমিশনে কাজ করে থাকে। তো কারেন্টের ভোল্টেজের এই যে মাধ্যমে যে নার্ভ ইম্পালসটা ট্রান্সমিশন হয় সেখানে সোডিয়ামের ভূমিকা আছে। আর মাসকুলার কন্ট্রাকশন আমাদের হৃৎপিণ্ডের মাসল সবসময় সংকুচিত হয়ে প্রসারিত হয়। এই যে সংকোচন প্রসারণ ঘটে, এই সংকোচনের সময় তখনও কিছু ইলেকট্রিসিটির ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল ইম্পালস এর ব্যাপার-স্যাপার ঘটে এবং সেই ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল ইম্পালস এর ক্ষেত্রেও সোডিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা আপনারা ফার্মাকোলজিতে পড়বেন। এর নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তখন বিস্তারিত জানতে পারবেন। এরকম হচ্ছে আমাদের সেলের মধ্যে এরকম সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে। তো সেলের বাইরে আছে, সেলের ভিতরে আছে। তো বলছিলাম যে নার্ভের ইম্পালস ঘটে যেটাকে নার্ভ ইম্পালস বলে। তো -70 মিলিভোল্ট এটা হচ্ছে আপনার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটা হচ্ছে 0 মিলিভোল্ট। এরপরে সোডিয়ামের পরিমাণ কম বেশি হইলে এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস এর কম বেশি হয়। ফলে একেকটা ইলেকট্রিক্যাল ইম্পালস এর ফলে আমাদের নার্ভের ইম্পালসটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। বিস্তারিত কথা বলতেছি না। মূল কথা হলো যে এই যে নার্ভ যেই ইম্পালস দিয়ে যায়, নিউরনের ভিতর দিয়ে যে ইম্পালসটা যায়, সেটার কারণ হলো যে সেখানে ইম্পালস যাওয়ার জন্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঘটে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঘটার জন্য সেখানে ইলেক্ট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম এগুলোর সেলের ভিতরে আসা যাওয়া এই ঘটনার কারণে ইলেকট্রিক্যাল ইম্পালসের পরিবর্তন ঘটে। আর পরিবর্তন ঘটার ভিতর দিয়ে একেকটা অনুভূতি আমাদের মস্তিষ্কে পেরিফেরাল রিজিয়ন অফ বডি থেকে আমাদের হাতে পায়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের মস্তিষ্কে সেই অনুভূতিগুলো চলে যায়। তারপরে কি a decreased concentration of sodium in the blood produces hyponatremia যদি আমাদের ব্লাডে সোডিয়াম এর পরিমাণ কমে যায় তাহলে তখন তাকে আমরা বলি হাইপোনাট্রিমিয়া। হাইপো মানে কম, নাট্রিয়াম সোডিয়ামের নাম, মিয়া মানে ব্লাড। তাহলে রক্তে কম কি নাট্রিয়াম। তাহলে এটাকে আমরা কি বলবো? হাইপোনাট্রিমিয়া। If serum sodium levels
rapidly drops, then seizures may occur. যদি আমাদের ব্লাডের যেই সোডিয়ামের লেভেল আছে সেই লেভেলটা অনেক বেশি কমে যায় তাহলে সেজুরি হইতে পারে। সেরামে বা ব্লাডের ভিতর সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে বলা হবে হাইপার নাট্রিমিয়া। হাইপার মানে বেশি, নাট্রিয়াম সোডিয়ামের নাম, মিয়া মানে ব্লাড। ব্লাডে সোডিয়াম বেশি। তারপরে সোডিয়াম এবং পটাশিয়ামের আরো ব্যবহার আছে। পটাশিয়ামের ক্ষেত্রে কি হলো? পটাশিয়াম হচ্ছে a mineral element that serves as both the principal cation in the intracellular fluid and an important electrolyte in the extracellular fluid. আমাদের সেলের ভিতরে এবং বাইরের যেই তরল, সেই তরলের ভিতরে খুব ইম্পোর্টেন্ট ক্যাটায়ন হিসেবে সে কাজ করে থাকে। Abundant and abnormally low concentration of potassium in the blood is called hypokalemia. আমাদের ব্লাডে পটাশিয়ামের পরিমাণ অনেক কমে গেলে তাকে আমরা বলবো হাইপোক্যালিমিয়া। হাইপো মানে হচ্ছে কম, ক্যালিয়াম পটাশিয়ামের নাম, আর মিয়া মানে ব্লাড, তার মানে ব্লাডে পটাশিয়াম কম। বেশি হলে কি হবে? হাইপারক্যালিমিয়া। এটা লেখা আছে হাইপো, আসলে এটা হবে কি? হাইপারক্যালিমিয়া। এটা ভুল লেখা এখানে। Along with other electrolyte, sodium and potassium participates in many functions including cell membrane homeostasis, nerve impulse conduction and muscle contraction. সোডিয়াম এবং পটাশিয়াম অন্যান্য ইলেকট্রোলাইট যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এগুলো আয়নের সাথে মিলে কি কাজ করে থাকে? সেল মেমব্রেন হোমিওস্ট্যাসিসে কাজ করে থাকে। নার্ভ ইম্পালস কন্ডাকশন, কিভাবে আমাদের নার্ভের আমাদের স্নায়ুর অনুভূতিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেগুলোর ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাসল কন্ট্রাকশন বললাম যে আমাদের হৃৎপিণ্ডের মাসলগুলা সংকুচিত প্রসারিত হওয়ার ক্ষেত্রে কাজে থাকে। সেল মেমব্রেন হোমিওস্ট্যাসিস কি? যে সেল মেমব্রেনের কন্ডিশন যাতে ঠিক থাকে গত হয়। যখন গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকে তখন হচ্ছে ইনসুলিন বেশি, বেশি নির্গত হয়। আর যখন বডিতে গ্লুকোজের পরিমাণ কমে যায়, মিষ্টি বা গ্লুকোজ বা চিনি এগুলো যখন কমে যায় তখন কি নির্গত হয়? তখন গ্লুকাগন নির্গত হয়। গ্লুকাগন নির্গত হইলে মেটাবলিজমটা কমে যায়। মিষ্টির মেটাবলিজম, গ্লুকোজের মেটাবলিজম কমে যায়। তাহলে গ্লুকোজ লেভেল কমে গেলে তখন কি নিঃসৃত হয়? গ্লুকাগন। আর গ্লুকোজ লেভেল বেড়ে গেলে ইনসুলিন। এর কাজ কি? তাহলে কাজ হলো যে যাতে আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণটা ঠিক থাকে। খুব যাতে কমেও না যায় আবার খুব যাতে বেড়েও না যায়। এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। তো এটাই বলা হলো যে সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে আমাদের মেমব্রেনের হোমিওস্ট্যাসিসে কাজ করে থাকে যাতে মেমব্রেনটা অক্ষত থাকে। Hypertonic solution of sodium chloride is used to prevent the corneal edema. আমাদের চোখের ভিতরে যদি যে তরল আছে তার চাপ যদি বেড়ে যায় তখন অন্ধত্বের কারণ হতে পারে। এটাকে বলা হয় ইডিমা। ফুলে যাওয়া। কর্নিয়াল ইডিমা মানে হচ্ছে চোখের ভিতরে মানে কর্নিয়ার ভিতরে পানি জমে ফুলে গেছে। তখন এইরকম অবস্থা চিকিৎসা করার ক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইডের হাইপারটনিক সলিউশন মানে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনকে বলে অ্যাসিটিক সলিউশন। হাইপারটনিক মানে হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন থেকে অনেক বেশি কনসেন্ট্রেশনের একটা দ্রবণ। সেই দ্রবণটা দিলে কি হবে? দ্রবণটা দিলে যেটা হবে যে বেশি কনসেন্ট্রেশনের সোডিয়াম ক্লোরাইড দ্রবণটা এখানে দিলে এর ভিতর থেকে পানি বের হয়ে এসে এর সাথে মিশবে, অর্থাৎ এর ভিতর থেকে পানিটা আস্তে, আস্তে কমতে থাকবে। তো সেজন্য বলা হচ্ছে হাইপারটনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইউজড টু প্রিভেন্ট কর্নিয়াল ইডিমা। চোখের ইডিমাটাকে প্রিভেন্ট করার জন্য ব্যবহৃত হয়। আইসোটোনিক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড is used as irrigation fluid. আইসোটোনিক মানে হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, তাকে বলা হয় আইসোটোনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন এবং এটা ইরিগেশন ফ্লুইড হিসেবে ব্যবহৃত হয়। ইরিগেশন ফ্লুইড কাকে বলে? আমাদের কোথাও কেটে গেলে সেই জায়গাটা ধোয়ার জন্য যে ফ্লুইড ব্যবহার করা হয় তাকে ইরিগেশন ফ্লুইড বলে, বা ড্রেসিং করার সময় যে ফ্লুইড ইউজ করা হয় তাকে ইরিগেশন ফ্লুইড বলে। 6% সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইজ ইউজড অ্যাজ প্রিজারভেটিভ। কোনো কিছু সংরক্ষণ করার ক্ষেত্রে 6% সোডিয়াম ক্লোরাইড সলিউশনটা সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। পটাশিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স মানে হলো সেই সমস্ত ওষুধ যেগুলো গ্রহণ করলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। তো পটাশিয়াম ক্লোরাইড হলো এরকম প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড আর দ্য মেজর কম্পোনেন্টস অফ ওআরএস। ওআরএস মানে হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, অর্থাৎ মুখে খাওয়া স্যালাইনটাকে আমরা বলি ওআরএস। ডায়রিয়া হওয়ার সময় প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম অন্যান্য ইলেক্ট্রোলাইট বের হয়ে যায়, ব্যবহৃত হয়। ওরাল পটাশিয়াম ক্লোরাইড ইজ গিভেন ইন অ্যাটাকস accompanied by hypokalemia. ব্লাডের ভিতরে যদি পটাশিয়ামের পরিমাণ কমে যায় তাহলে সেটাকে বলা হয় হাইপোক্যালিমিয়া, আমরা এটা জানি, এবং এই হাইপোক্যালিমিয়া ট্রিটমেন্ট হিসেবে পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হয় যাতে পটাশিয়ামের পরিমাণ ব্লাডে ঠিক হয়। আয়োডাইজ সল। আয়োডাইজ সল হচ্ছে আয়োডিনযুক্ত লবণ। আয়োডিনযুক্ত লবণ না খেলে অনেক ধরনের আয়োডিন ডেফিসিয়েন্সি সিনড্রোম দেখা যায়, হাবাগোবা হয়, বেটে হয়ে যায়, গলগণ্ড রোগ হয় ইত্যাদি ইত্যাদি। তো এই সল্ট কন্টেনিং 1 part of sodium or potassium iodide to 10,000 parts of sodium chloride is used. মানে 1 পার্ট সোডিয়াম পটাশিয়াম আয়োডাইড এবং 10,000 পার্ট সোডিয়াম ক্লোরাইড মিলে আয়োডাইড সল্টের ভিতরে তাদেরকে দেওয়া হয়। বাইকার্বনেটের ব্যবহার। সোডিয়াম বাইকার্বনেট ইজ গিভেন
ইন মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। মেটাবলিক অ্যাসিডোসিস কি? যখন আমাদের বডি ফ্লুইডের ভিতরে, রক্তের ভিতরে বা এরকম বডির যে ফ্লুইড আছে সেই ফ্লুইডের ভিতরে প্রচুর পরিমাণে অ্যাসিড জমে যায়, তখন তাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। এটা হওয়ার অনেক কারণ আছে, যার মধ্যে একটা কারণ হলো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, অর্থাৎ আমাদের কিডনি যখন অ্যাসিড গুলাকে ঠিকমতো রক্ত থেকে বের করে দিতে না পারে। তারপরে হাইপারক্যালিমিয়া, যদি হচ্ছে রক্তের ভিতরে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে। তারপরে যদি আমাদের কিডনি ফেল করে ইত্যাদি কারণে তখন হচ্ছে প্রচুর পরিমাণে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। তো এই মেটাবলিক অ্যাসিডোসিস হইলে তখন সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। তারপরে কি? তারপরে হচ্ছে it is used in the treatment of tubular acidosis as well as severe or progressive hyperkalemia. টিউবুলার অ্যাসিডোসিস কি? আমরা বললাম যে যখন আমাদের কিডনি ঠিকমতো অ্যাসিড গুলাকে বের করতে না পারে, তখন আমাদের বডি ফ্লুইড এর ভিতরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যাকে আমরা বলছি মেটাবলিক অ্যাসিডোসিস। এবং এই মেটাবলিক অ্যাসিডোসিস এর অন্যতম একটা কারণ ছিল হাইপারক্যালিমিয়া, এবং হাইপারক্যালিমিয়া মানে হচ্ছে ব্লাডে যখন পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়। তো এইরকম কন্ডিশনের ক্ষেত্রেও আমাদের সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। এটাকে বলা হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। অনেক ধরনের সিম্পটম হইতে পারে। তারপরে in the pancreatic juice it neutralizes the acidity of the chyme entering the duodenum from the stomach. আমাদের স্টমাকের থেকে ডিওডেনামের ভিতরে পাকমণ্ড বা কাইম যখন প্রবেশ করে, তখন তখন সেখানে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ফলে সেখানকার যে অ্যাসিডিটি আছে সেই অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করার জন্য তখন সেখানে সোডিয়াম বাইকার্বনেট কাজ করে থাকে। অ্যান্ড প্রিভিয়াস ইরিটেশন অফ দ্য ডিওডিনাল মিউকোসা, এবং আমাদের ডিওডিনামের যে মিউকোসা আছে সেখানে অ্যাসিডিটি বেশি হলে অনেক অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হয়, সেটাকে বন্ধ করে। ইন দ্য রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অলরেডি বলছি যে কিডনি যখন কাজ করতে পারে না তখন সেখানে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় আরকি। ইউরিনের ভিতরে ঠিকমতো অ্যাসিড যায় না, অ্যাসিডটা তখন বডির ভিতরে থেকে যায়। এরকম কন্ডিশনে আমাদের তখন সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। Sodium bicarbonate is used as a uricosuric agent to alkalinize urine and keep uric acid crystals in solution. তো ইউরোকোসরিক এজেন্ট হচ্ছে সেই সমস্ত এজেন্টস যেটা হচ্ছে ইউরিক অ্যাসিডটাকে that increases the excretion of uric acid in blood plasma so that uric acid concentration reduces in blood plasma. মানে আমাদের বডির ব্লাড এবং প্লাজমা যে ইউরিক অ্যাসিড এর পরিমাণ বেড়ে গেলে সেটাকে কমানোর জন্য যে এজেন্ট ইউজ করা হয় তাদেরকে ইউরোকোসরিক এজেন্ট বলা হয়, এবং সেখানে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। তারপরে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের আরো কিছু ব্যবহার আছে। সোডিয়াম বাইকার্বনেট অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যান্টাসিড। এটা হচ্ছে আমাদের যে মুখে খাওয়া অ্যান্টাসিড আছে তার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট আছে। বাফারিং এজেন্ট ইন দ্য বায়োলজিক্যাল সিস্টেম। বাফার মানে হচ্ছে এমন একটা সলিউশন যে হচ্ছে ওই সলিউশনটা তার নিজস্ব পিএইচ পরিবর্তনে বাধা দেয়। আমাদের বডিতে সোডিয়াম বাইকার্বনেট এরকম একটা বাফার হিসেবে কাজ করে। ওআরএস বা ওরাল ডিহাইড্রেশন সলিউশনের ভিতরে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়ে থাকে ওর স্যালাইনে। তারপরে প্রিপারেশন অফ ইফারভেসেন্ট এজেন্টস, মানে কিছু ওষুধ আছে যেগুলো পানিতে দিলে গলে যায় বুদবুদ আকারে, এই ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ট্রিটমেন্ট অফ সোডিয়াম মিথানল পয়জনিং, মিথানল এর কারণে যে ধরনের বিষক্রিয়া দেখা দেয় সেখানে এটা ব্যবহৃত হয়, বেকিং পাউডার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে সোডিয়াম সিএমসি, সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ, এটা সাসপেন্সিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সাসপেনশন হলো যখন লিকুইড এবং সলিডকে একসাথে মিশানো হয়, তারা মিশতে চায় না। যেমন ধরেন গুঁড়া দুধের ভিতরে গুঁড়া দুধের যে উপাদান সেটা পানির সাথে গুলে যায় না। চিনি যেরকম গুলে এরকম গুলে না। তো এই জিনিসটাকে বলা হয় সাসপেনশন। এই সাসপেনশনটা তৈরি করার জন্য যে এজেন্ট ব্যবহৃত তাকে বলে সাসপেন্ডিং এজেন্ট। সোডিয়াম সিএনসি মানে সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ, এটা সাসপেন্ডিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। পটাশিয়াম আয়োডাইড, এটা ব্যবহৃত হয় কোথায়? লুগোজ সলিউশনে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আয়োডিন থেরাপিতে ব্যবহৃত হয় লুগোজ সলিউশন। রিজর্বেন্ট টু প্রমোটস দ্য অ্যাবজর্পশন অফ অ্যাবনরমাল ম্যাটারস অ্যাজ এক্সুডেটস অর ব্লাড ক্লটস। আমাদের ব্লাডে যদি জমাট বাঁধা অবস্থা থাকে বা ব্লাডের ভিতরে যদি বাইরের কোনো জিনিস থাকে সেগুলাকে ধরে রিজর্বেন্ট হিসেবে, মানে সেগুলো ক্লট আকারে রয়ে গেছে, ঠিক আছে, ক্লট থেকে এটাকে ছড়িয়ে দেওয়া হবে। ক্লট আকারে গায়ে লেগে থাকে না, লেগে থাকা জিনিসটাকে ছাড়াই দেওয়া হবে, অ্যাডজর্বড জিনিসটাকে ছেড়ে দেওয়া হবে, সেই হিসাবে পটাশিয়াম আয়োডাইড ব্যবহৃত হয়। আয়োডিন যুক্ত লবণের ভিতরে পটাশিয়াম আয়োডাইড উপাদান হিসেবে ব্যবহৃত হয়, কম্পোনেন্ট অফ আয়োডাইড সল্ট। ওরালি অ্যাডমিনিস্টার্ড পটাশিয়াম আয়োডাইড ইজ ইউজড টু প্রোটেক্ট দ্য থাইরয়েড ফ্রম রেডিওঅ্যাক্টিভ আয়োডিন।
যখন রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ব্যবহৃত হয়, সেই রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ব্যবহারের সময় যাতে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অক্ষত থাকে সেজন্য হচ্ছে পটাশিয়াম আয়োডাইড ব্যবহৃত হয়। তো এই ছিল আজকে আমাদের লেকচারে। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সরাসরি ক্লাসে জিজ্ঞেস করবেন। থ্যাংকস টু অল ফর জয়েনিং দ্য ক্লাস। হ্যাভ a নাইস ডে।